নমস্কার, গুড মর্নিং। তোমরা দেখছো তোমাদের প্রিয় চ্যানেল জিএম গাইড বাই নিতু। বন্ধুরা, আরআরবি এনটিপিসি জিকে ক্লাসে তোমাদের জানাই স্বাগত। তোমরা যারা আগামী দিনে রেলওয়ে পরীক্ষা দেবে, তোমাদের জন্যই আমি নিয়ে এসেছি 2021 সালে এনটিপিসি পরীক্ষায় এসে যাওয়া প্রশ্নপত্র নিয়ে এই বিশেষ ক্লাস। আজকে আমি করাবো 50 নম্বর ক্লাস, যেটি 25শে জানুয়ারি ফার্স্ট শিফটে পরীক্ষা এসেছিল। তো বন্ধুরা, তোমরা যারা এখনও পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবে। ভিডিওটা ভালো লাগলে একটু লাইক করে দেবে। এছাড়াও তোমরা যারা এসএসসি এবং অন্যান্য সরকারি চাকরির জন্য প্রস্তুতি নিচ্ছ, এই প্রশ্নগুলো তোমাদের জন্যও কিন্তু সমান গুরুত্বপূর্ণ। তো চলো শুরু করি আজকের প্রশ্নপত্রগুলো। প্রথম প্রশ্ন দেখো কি বলেছে, নিচের কোনটি ভারত সরকারের ফ্ল্যাগশিপ প্রোগ্রামের অংশ নয়? নিচের কোন প্রোগ্রামটি ভারত সরকারের ফ্ল্যাগশিপ প্রোগ্রাম নয়? তো সঠিক উত্তর হবে মরুভূমি উন্নয়ন কর্মসূচি। মরুভূমি উন্নয়ন কর্মসূচি এটা ভারত সরকারের ফ্ল্যাগশিপ প্রোগ্রামের অংশ নয়। দেখো, ফ্ল্যাগশিপ প্রোগ্রাম কাকে বলে? সরকারের ফ্ল্যাগশিপ প্রোগ্রামগুলো হলো সেই সমস্ত কর্মসূচি যা প্রধান বা সবচেয়ে গুরুত্বপূর্ণ, যেটি স্বাস্থ্য, শিক্ষা, পরিবেশ, সেচ, নগর ও গ্রামীণ উন্নয়ন, কর্মসংস্থান এবং অন্যান্য খাতে প্রধান জাতীয় উদ্যোগের সমাধান করে। ঠিক আছে, এটাই কিন্তু সরকারের ফ্ল্যাগশিপ প্রোগ্রাম। তো সর্বশিক্ষা, জাতীয় গ্রামীণ স্বাস্থ্য মিশন এবং প্রধানমন্ত্রী আবাস যোজনা, এইগুলো কিন্তু ভারত সরকারের ফ্ল্যাগশিপ প্রোগ্রামের অংশ। পরবর্তী প্রশ্ন, মৌলানা আবুল কালাম আজাদ ট্রফি ড্যাশ বছর থেকে দেয়া শুরু হয়, যেখানে সামগ্রিকভাবে খেলাধুলায় সেরা ভারতীয় বিশ্ববিদ্যালয়কে পুরস্কৃত করে? তো সঠিক উত্তর 1956-57 মরশুমে। 1956-57 মরশুম থেকে এই মৌলানা আবুল কালাম আজাদ ট্রফি দেওয়া হয়, যেটি খেলাধুলায় সেরা ভারতীয় বিশ্ববিদ্যালয়কে পুরস্কৃত করে। শব্দের তীব্রতা মাপার জন্য কোন একক ব্যবহার করা হয়? তো সঠিক উত্তর ডেসিবেল। শব্দের তীব্রতা মাপার একক হল ডেসিবেল। পরবর্তী প্রশ্ন, সম্রাট অশোক ভগবান বুদ্ধকে সম্মান জানাতে মধ্যপ্রদেশের কোন বৌদ্ধ সৌধ নির্মাণ করেন? তো সঠিক উত্তর সাঁচি স্তূপ। সাঁচি স্তূপ সম্রাট অশোক ভগবান বুদ্ধকে সম্মান জানাতে মধ্যপ্রদেশে নির্মাণ করেছিলেন। পরবর্তী প্রশ্ন, কৈলাস সত্যার্থী ড্যাশের প্রতিষ্ঠাতা ছিলেন? তো সঠিক উত্তর বচপন বাঁচাও আন্দোলনের প্রতিষ্ঠাতা ছিলেন। নোবেলজয়ী কৈলাস সত্যার্থী বচপন বাঁচাও আন্দোলনের প্রতিষ্ঠাতা ছিলেন। তো আমি তোমাদের অনেকবার বলে দিয়েছি কৈলাস সত্যার্থী কবে নোবেল পুরস্কার পেয়েছেন। অবশ্যই আমাকে কমেন্ট করে বলবে কৈলাস সত্যার্থী কবে নোবেল পুরস্কার পেয়েছে, অবশ্যই কমেন্ট করে জানাবে। নিম্নলিখিতগুলির মধ্যে কে 2011 সালে টেরিটোরিয়াল আর্মির 969 রেলওয়ে ইঞ্জিনিয়ারিং রেজিমেন্টে যোগদান করেছিলেন? তিনি ছিলেন ভারতীয় সেনাবাহিনীর প্রথম মহিলা জওয়ান। তিনি কে? তো তিনি হলেন শান্তি টিগ্গা। অপশন এ শান্তি টিগ্গা। ভারতের রাষ্ট্রপতির
অভিশংসনের বা ইমপিচমেন্টের পদ্ধতি ভারতের সংবিধানে ড্যাশে উল্লেখ করা হয়েছে। তো ভারতীয় সংবিধানে কত নম্বর ধারায় রাষ্ট্রপতির ইমপিচমেন্টের কথা বলা রয়েছে? তো সঠিক উত্তর ধারা 61। ধারা 61তে কিন্তু রাষ্ট্রপতির ইমপিচমেন্ট বা অভিশংসনের কথা উল্লেখ রয়েছে। শব্দ তরঙ্গের ড্যাশের কারণে আমরা পাশের ঘর থেকে অন্যদের কথা বলতে শুনি। তো পাশের ঘর থেকে অন্য ব্যক্তিদের কথা বলতে আমরা শুনি, এটা কিসের কারণে? তো সঠিক উত্তর শব্দ তরঙ্গের বিস্ফোরণের কারণে। শব্দ তরঙ্গের বিস্ফোরণের কারণে পাশের ঘরে কোনো ব্যক্তি কথা বললে সেই কথা আমরা শুনতে পারি। পরবর্তী প্রশ্ন, কোন দুই স্বাধীনতা সংগ্রামী 1929 সালে দিল্লি কেন্দ্রীয় আইনসভায় ধোঁয়া বোমা নিক্ষেপ করেছিলেন? তো দুই বিপ্লবী হলেন ভগৎ সিং এবং বটুকেশ্বর দত্ত। ভগৎ সিং এবং বটুকেশ্বর দত্ত 1929 সালে পাবলিক সেফটি বিলের প্রতিবাদে কেন্দ্রীয় আইনসভায় বোমা নিক্ষেপ করেছিলেন। পরবর্তী প্রশ্ন, ভারতের কোন রাজ্যে মোয়া টসু উৎসব পালন করা হয়? মোয়া টসু উৎসব পালন করা হয় কোন রাজ্যে? তো সঠিক উত্তর নাগাল্যান্ডে। ভারতের নাগাল্যান্ডে মোয়া টসু উৎসব পালন করা হয়। দেখো, আও উপজাতি এই মোয়া টসু উৎসব পালন করে। মোয়া টসু উৎসব মে মাসে 3 দিন ধরে পালিত হয়। এই উৎসব ফসল কাটার পর পালিত হয়। তো এই মোয়া টসু উৎসব কিন্তু ফসল কাটার উৎসব। প্লুটো গ্রহ আবিষ্কার করেন কে? প্লুটো গ্রহ আবিষ্কার করেন ক্লাইড টমবগ। অপশন বি, ক্লাইড টমবগ প্লুটো গ্রহ আবিষ্কার করেন। 18 ফেব্রুয়ারি 1930 সালে প্লুটো গ্রহ আবিষ্কার করেন। 18 ফেব্রুয়ারি 1930 প্লুটো গ্রহ আবিষ্কার করেন। পরবর্তী প্রশ্ন, ড্যাশ হলো ভূমিকম্পের অধ্যয়ন? তো সঠিক উত্তর সিসমোলজি। সিসমোলজি হলো ভূমিকম্পের অধ্যয়ন। পরবর্তী প্রশ্ন দেখো, কম্পিউটার থেকে এসছে। নন ভোলাটাইল মেমোরি বা এনভিএম হলো এক ধরনের কম্পিউটার মেমোরি যা সঞ্চিত তথ্য ধরে রাখতে পারে। তো সঠিক উত্তর নট পাওয়ার। যখন পাওয়ার থাকে না, ঠিক আছে, তখন কিন্তু এই নন ভোলাটাইল মেমোরি এটা কিন্তু কম্পিউটারে তথ্য সঞ্চিত রাখতে পারে। পরবর্তী প্রশ্ন, খিলাফত আন্দোলন উদ্ভব হয়েছিল কোন দেশে? তো সঠিক উত্তর তুরস্ক। খিলাফত আন্দোলনের উদ্ভব হয়েছিল তুরস্কে। পরবর্তী প্রশ্ন, নিচের কোনটি গ্রামীণ উন্নয়নকে সমর্থন করে না? তো সঠিক উত্তর শহরে ঋণ। শহরে ঋণ এটা গ্রামীণ উন্নয়নকে সমর্থন করে না। মানব সম্পদ উন্নয়ন, জৈব চাষের প্রচার, বাজারকরণ উন্নয়ন এগুলো কিন্তু গ্রামীণ উন্নয়নকে সমর্থন করে। নিচের কোনটি পাবলিক সেক্টর ইউনিট নয়? তো দেখো, ভেল, ভিসিসিএল এবং এনটিপিসি এগুলো কিন্তু পাবলিক সেক্টর ইউনিট, কিন্তু আইসিআইসিআই এটা কিন্তু পাবলিক সেক্টর ইউনিট নয়, এটা কিন্তু প্রাইভেট সেক্টর ইউনিট। ঠিক আছে, আইসিআইসিআই এটা কিন্তু প্রাইভেট সেক্টর ইউনিটের উদাহরণ। পেশিতন্ত্রের কোন অংশ হাড়কে হাড়ের সাথে সংযুক্ত করে? হাড়কে হাড়ের সাথে সংযুক্ত করে লিগামেন্ট। এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। এটা
প্রায় পরীক্ষায় কিন্তু এটা দিয়ে থাকে। ঠিক আছে, এই লিগামেন্ট কিন্তু প্রচুর পরীক্ষায় কিন্তু এসেছে। নিচের কোন মেমোরি একটি অস্থায়ী মেমোরির উদাহরণ? তো দেখো, কম্পিউটার থেকে কিন্তু তোমাদের প্রচুর প্রশ্ন আসছে, প্রতিটা শিফটেই 2 থেকে 3টে প্রশ্ন কিন্তু এই কম্পিউটার বেসড প্রশ্ন। অবশ্যই তোমরা কম্পিউটার থেকে প্রশ্নগুলো পড়ে যাবে। তো সঠিক উত্তর র্যাম। র্যাম কিন্তু একটি অস্থায়ী মেমোরির উদাহরণ। র্যামের সম্পূর্ণ নাম র্যান্ডম অ্যাক্সেস মেমোরি। র্যান্ডম অ্যাক্সেস মেমোরি। তাপ বাজেট কি? তাপ বাজেট হলো পৃথিবী দ্বারা শোষিত আগত তাপ এবং বিকিরণ আকারে বহির্গামী তাপের মধ্যে ভারসাম্য। পৃথিবী দ্বারা শোষিত আগত তাপ এবং বিকিরণ আকারে বহির্গামী তাপের মধ্যে ভারসাম্যকে বলা হয় তাপ বাজেট। 1911 সালে ফেব্রুয়ারিতে বিশ্বের প্রথম অফিসিয়াল এয়ারমেল পাঠানো হয়েছিল এলাহাবাদ থেকে নৈনির মধ্যে। তো সঠিক উত্তর এলাহাবাদ থেকে নৈনি এর মধ্যে প্রথম অফিসিয়াল এয়ারমেল পাঠানো হয়েছিল। কত সালে? 1911 সালে। 31শে অক্টোবর 2024 অনুযায়ী আন্তর্জাতিক মুদ্রা তহবিলের সদস্য দেশ কয়টি? তো সঠিক উত্তর 191টি। তার মধ্যে 190টি জাতিসংঘের সদস্য। এই আন্তর্জাতিক মুদ্রা তহবিল এর প্রতিষ্ঠা হয় 1 জুলাই 1944 সালে। এর সদর দপ্তর ওয়াশিংটন ডিসি। আর মহাপরিচালক ক্রিস্টালিনা জর্জিভা। আইএমএফের বর্তমান মহাপরিচালক ক্রিস্টালিনা জর্জিভা। ভারতের প্রথম ভীম অস্ত্র কালী 5000 তৈরি করেছে। তো ভারতের প্রথম ভীম অস্ত্র কালী 5000 তৈরি করেছে ডিআরডিও এবং বার্ক। ডিআরডিও এবং বার্ক, ভাবা অ্যাটমিক রিসার্চ সেন্টার। পরবর্তী প্রশ্ন, কামেট, নামচা বড়োয়া এবং গুরলা মান্দাতা এটা ড্যাশের উদাহরণ? তো এগুলো কিন্তু হিমালয়ের পর্বতশৃঙ্গের উদাহরণ। কামেট, নামচা বারোয়া, গুরলা মান্দাতা এগুলো কিন্তু হিমালয়ের পর্বতশৃঙ্গের উদাহরণ। প্রথম চন্দ্রগুপ্তের পর কে গুপ্ত সিংহাসনে আরোহণ করেন? তো সঠিক উত্তর সমুদ্রগুপ্ত। প্রথম চন্দ্রগুপ্তের পর সমুদ্রগুপ্ত সিংহাসনে আরোহণ করেন। তো সঠিক উত্তর হবে সমুদ্রগুপ্ত। নিচের কোনটি জাতিসংঘের অংশ নয়? তো দেখো, নিরাপত্তা পরিষদ, সাধারণ পরিষদ এবং ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস এগুলো কিন্তু জাতিসংঘের অংশ। আর যেটা নয় সেটা হচ্ছে রাজ্য পরিষদ। তো সঠিক উত্তর রাজ্য পরিষদ জাতিসংঘের অংশ নয়। নিচের মধ্যে কে 2019 সালে ভারতরত্ন প্রাপক ছিলেন? তো 2019 সালে ভারতরত্ন প্রাপক ছিলেন নানাজি দেশমুখ। তো সঠিক উত্তর হবে নানাজি দেশমুখ। এছাড়াও 2019 সালে প্রণব মুখোপাধ্যায় এবং ভূপেন হাজারিকা ভারতরত্ন পুরস্কার পেয়েছিলেন। ভূপেন হাজারিকা মরণোত্তর ভারতরত্ন পুরস্কার পেয়েছিলেন। আর 2024 সালে ভারতরত্ন পুরস্কার পেয়েছেন কর্পূরী ঠাকুর, লালকৃষ্ণ আদবানি, পিবি নরসিমা রাও, চৌধুরী চরণ সিং এবং এম.এস. স্বামীনাথন। এর মধ্যে লালকৃষ্ণ আদবানি ছাড়া বাকি 4 জনই কিন্তু মরণোত্তর ভারতরত্ন পুরস্কার পেয়েছেন। তো 2024 সালের ভারতরত্ন পুরস্কারটা কিন্তু দেখে নেবে, এখান থেকে কিন্তু প্রশ্ন আসতে পারে।
পরবর্তী প্রশ্ন, 24তম জৈন তীর্থঙ্কর কে ছিলেন? তো সঠিক উত্তর মহাবীর। মহাবীর ছিলেন জৈন ধর্মের 24তম তীর্থঙ্কর। জৈন ধর্মের প্রথম তীর্থঙ্কর ছিলেন ঋষভদেব। পার্শ্বনাথ ছিলেন জৈন ধর্মের 23তম তীর্থঙ্কর। পরবর্তী প্রশ্ন, ব্লু ভিট্রিয়লের রাসায়নিক নাম কি? ব্লু ভিট্রিয়লের রাসায়নিক নাম কপার সালফেট। তো সঠিক উত্তর কপার সালফেট। জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান হওয়া উচিত? তো জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান হওয়া উচিত একজন অবসরপ্রাপ্ত প্রধান বিচারপতি। তো সঠিক উত্তর ভারতের একজন অবসরপ্রাপ্ত প্রধান বিচারপতি যিনি জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান হতে পারেন। দেখো, জাতীয় মানবাধিকার কমিশন গঠিত হয়েছিল 12ই অক্টোবর 1993 সালে। এর বর্তমান চেয়ারম্যান ভি রামাসুব্রমণিয়াম। তো জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান হলেন ভি রামাসুব্রমণিয়াম। নিচের কোন যন্ত্রটি বাতাসের গতি পরিমাপ করতে ব্যবহৃত হয়? তো সঠিক উত্তর অ্যানিমোমিটার। অ্যানিমোমিটার যন্ত্রের সাহায্যে বাতাসের গতি পরিমাপ করতে ব্যবহৃত হয়। ঠিক আছে, তো বন্ধুরা তোমরা যারা ভিডিওটা দেখছো অবশ্যই একটু লাইক করে দেবে। তোমরা যত লাইক করবে ভিডিওটা কিন্তু তত মানুষের কাছে পৌঁছে যাবে। অবশ্যই তোমরা একটু লাইক করে দেবে। একটি শিশু মায়ের গর্ভে ড্যাশের মাধ্যমে পুষ্টি পায়? তো সঠিক উত্তর প্লাসেন্টা। একটি শিশু মায়ের গর্ভে প্লাসেন্টা এর মাধ্যমে পুষ্টি পায়। তো সঠিক উত্তর প্লাসেন্টা। কম্পিউটারের পরিভাষায় আইডিএন এর পূর্ণরূপ কি? কম্পিউটারের পরিভাষায় আইডিএন এর পূর্ণরূপ হচ্ছে ইন্টারন্যাশনালাইজড ডোমেইন নেম। ইন্টারন্যাশনালাইজড ডোমেইন নেম। ঠিক আছে, দেখো এই যে সংক্ষিপ্ত রূপ এটাও কিন্তু প্রতিটা শিফটেই দিয়েছে, দেখলে তো? তোমরা যারা আমার রেগুলার ক্লাস করছো তো দেখো প্রতিটা শিফটে কিন্তু এই সংক্ষিপ্ত রূপ দিয়ে দিচ্ছে। তো এদিকে একটু তোমরা নজর দিও। পরবর্তী প্রশ্ন, ড্যাশ এ ভারতের বৃহত্তম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র অবস্থিত? তো সঠিক উত্তর তারাপুর। তারাপুরে ভারতের বৃহত্তম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র অবস্থিত। কোলেরু হ্রদ কোথায় অবস্থিত? তো সঠিক উত্তর অন্ধ্রপ্রদেশ। কোলেরু হ্রদ অবস্থিত অন্ধ্রপ্রদেশ। অপশন বি অন্ধ্রপ্রদেশ। আন্তর্জাতিক শ্রম সংস্থা আইএলও এর সদর দপ্তর কোথায় অবস্থিত? তো আইএলওর সদর দপ্তর অবস্থিত জেনেভা। ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশন, ঠিক আছে, ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশন বা আন্তর্জাতিক শ্রম সংস্থার সদর দপ্তর জেনেভা। দেখো, আইএলও এটি প্রতিষ্ঠিত হয়েছিল 11 এপ্রিল 1919 সালে। জাতিসংঘের অনেক আগে কিন্তু এটা তৈরি হয়েছিল। এর বর্তমান সদস্য দেশ 187। এর বর্তমান মহাপরিচালক গিলবার্ট হোংবো। গিলবার্ট হোংবো, ঠিক আছে, হোংবো। পরবর্তী প্রশ্ন, ড্যাশের কাঠিওয়াড়া উপদ্বীপ একটি ভৌগোলিক এবং সাংস্কৃতিক প্রসারণ? তো সঠিক উত্তর রাজস্থান। রাজস্থানের কাঠিওয়াড়া উপদ্বীপ একটি ভৌগোলিক এবং সাংস্কৃতিক সম্প্রসারণ। নিচের কোন বইটি 2024 সালে আন্তর্জাতিক ম্যান বুকার পুরস্কার জিতেছেন? তো 2024 সালে
যে বইটি আন্তর্জাতিক ম্যান বুকার পুরস্কার জিতেছে সেটি হলো কাইরোজ। অপশন ডি কাইরোজ, এটি 2024 সালে আন্তর্জাতিক ম্যান বুকার পুরস্কার পেয়েছে। এটা কিন্তু আমি আপডেট করে দিয়েছি। পরবর্তী প্রশ্ন, এনসিএসএম সংস্কৃতি মন্ত্রণালয়ের অধীনে একটি স্বায়ত্তশাসিত সংস্থা। এই এনসিএসএম এর পূর্ণরূপ কী? তো এনসিএসএম এর পূর্ণরূপ হচ্ছে ন্যাশনাল কাউন্সিল অফ সায়েন্স মিউজিয়াম। ন্যাশনাল কাউন্সিল অফ সায়েন্স মিউজিয়াম। পরবর্তী প্রশ্ন, আইপিএবি 2003 সালে বাণিজ্য ও শিল্প মন্ত্রণালয় গঠিত হয়েছিল। এই আইপিএবি এর পূর্ণরূপ কী? তো আইপিএবি এর পূর্ণরূপ ইন্টেলেকচুয়াল প্রপার্টি অ্যাপেলেটেড বোর্ড। ইন্টেলেকচুয়াল প্রপার্টি অ্যাপেলেটেড বোর্ড। তো বন্ধুরা, ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে লাইক করবে, বন্ধুদের সঙ্গে শেয়ার করবে। আবার দেখা হচ্ছে আগামীকাল। ততক্ষণ ভালো থাকবে, সুস্থ থাকবে। ধন্যবাদ।